গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে। ভাবুন তো, আগামী 12ই ফেব্রুয়ারি দেশের নতুন প্রধানমন্ত্রী শপথ নিলেন, চারিদিকে উৎসব উল্লাস। কিন্তু একটা প্রশ্ন কি আপনার মাথায় এসেছে? শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী ঠিক কোন বাড়িতে গিয়ে উঠবেন? যেই গণভবন দশকের পর দশক ধরে ক্ষমতার সবচাইতে বড় কেন্দ্র ছিল, সেই চত্বর এখন জুলাই আন্দোলনের রক্তস্নাত স্মৃতির জাদুঘরে পরিণত করা হচ্ছে। তাহলে দেশের সবচাইতে ক্ষমতাধর মানুষটির নতুন ঠিকানা কোথায়? শেরেবাংলা নগরের এক কোণে নিঃশব্দে কিসের প্রস্তুতি চলছে? ইতিহাসের গতিপথ সবসময় সোজা পথে চলে না, মাঝে মাঝে এমন একটি মোড় আসে যা একটি জাতির পুরো পরিচয় বদলে দেয়। বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে যখন এমন পালাবদল ঘটে, তখন কেবল চেয়ার বা মানুষ বদলায় না, বদলে যায় রাষ্ট্রের দর্শনও। ঠিক তেমনই এক মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আজ আমরা কথা বলছি আগামীর বাংলাদেশের প্রশাসনিক হৃৎপিণ্ড নিয়ে। এমন এক বাসভবন তৈরি করা হচ্ছে যেখানে থাকবে মাটির নিচে গোপন বাংকার আর আকাশ থেকে ড্রোন ঠেকানোর প্রযুক্তি। কিন্তু কোথায় সেই জায়গা? আর কাজ শেষ না হওয়া পর্যন্ত হবু প্রধানমন্ত্রী কি তবে বাস্তুচ্যুত, নাকি অন্য কোনো সিক্রেট প্যালেস তার জন্য অপেক্ষা করছে, নাকি আসছে বড় কোনো বৈপ্লবিক পরিবর্তন? আজকের ভিডিওতে আমরা কেবল একটি বাড়ির গল্প বলবো না, আমরা উন্মোচন করব বাংলাদেশের ক্ষমতার আগামীর সেই রহস্যময় মানচিত্র। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, হুট করে গণভবন ছেড়ে নতুন বাসভবন নির্মাণের প্রয়োজন পড়ল কেন? এর উত্তর লুকিয়ে আছে গত জুলাইয়ের উত্তাল গণ অভ্যুত্থানে। ঐতিহাসিক সেই আন্দোলনের পর অন্তর্বর্তীকালীন সরকার এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। গণভবনকে আর প্রধানমন্ত্রীর বাসভবন হিসাবে ব্যবহার না করে একে একটি জুলাই স্মৃতি জাদুঘর হিসাবে গড়ে তোলা হচ্ছে। জুলাইয়ের ছাত্র জনতার বিপ্লবের যে আত্মত্যাগ, যে বীরগাথা, তা যেন পরবর্তী প্রজন্মের কাছে জীবন্ত হয়ে থাকে, সেজন্যই এই উদ্যোগ। এটি কোনো সাধারণ ভবন নয়, এটি একটি ফ্যাসিবাদ পতনের স্মারক। রাজনৈতিক এবং আবেগীয় কারণে কোনো গণতান্ত্রিক প্রধানমন্ত্রীর পক্ষে আর সেই পুরনো ঠিকানায় ফেরা সম্ভব নয়। ফলে একটি নতুন স্বতন্ত্র এবং আধুনিক বাসভবনের প্রয়োজনীয়তা এখন সময়ের দাবি। এর কাজ প্রায় শেষের পথে, খুব শীঘ্রই এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। তাহলে ঠিক কোথায় নির্মিত হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন? যারা ভাবছেন 12ই ফেব্রুয়ারি শপথ নিয়েই নতুন প্রধানমন্ত্রী সরাসরি নতুন প্রাসাদে উঠবেন, তাদের জন্য আছে অনেক বড় চমক। আসলে এই বিশাল কর্মযজ্ঞ শেষ হতে সময় লাগবে অন্তত 2 থেকে 3 বছর। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী নতুন প্রধানমন্ত্রীর বাসভবনটি বর্তমান গণভবনের একদম পাশেই অবস্থিত একটি নির্দিষ্ট জায়গায় নির্মিত হতে যাচ্ছে। স্থাপত্য অধিদপ্তর ইতিমধ্যে একটি নকশা প্রণয়নের কাজ শুরু করে দিয়েছে। মূলত শেরেবাংলা নগরের যে বিশাল এলাকা জুড়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে, সেখানেই এর স্থান নির্ধারণ করা হয়েছে। একটি দেশের প্রধানমন্ত্রী যেখানে থাকেন, সেখানে নিরাপত্তা এবং প্রোটোকলের বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। শেরেবাংলা নগর এলাকাটি সংসদ ভবন, সচিবালয়ের সংযোগ সড়ক এবং অন্যান্য প্রশাসনিক দপ্তরের কাছাকাছি হওয়ায় নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। তবে এই সিদ্ধান্তটি এখনও প্রাথমিক স্তরে রয়েছে। 12ই ফেব্রুয়ারি নতুন সরকার গঠিত হওয়ার পর তাদের চূড়ান্ত মতামতের পরই মূল নির্মাণ কাজ শুরু করা হবে। নতুন ভবন তৈরি হতে যদি 2-3 বছর সময় লাগে, তাহলে এই অন্তর্বর্তী সময়ে হবু প্রধানমন্ত্রী কোথায় থাকবেন? এটি একটি বিশাল লজিস্টিক চ্যালেঞ্জ। তবে এই সমস্যার সমাধানে সরকার 2টি বিকল্প জায়গা প্রস্তুত রেখেছে। এক, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, যা বর্তমানে প্রধান উপদেষ্টার বাসভবন এবং কার্যালয় হিসাবে ব্যবহৃত হচ্ছে। এটি নিরাপত্তা ও আভিজাত্যের দিক থেকে অত্যন্ত উপযুক্ত। 2, স্পিকারের বাসভবন। সংসদ ভবন সংলগ্ন স্পিকারের বাসভবনটিও একটি শক্তিশালী বিকল্প। প্রয়োজনে এর সাথে ডেপুটি স্পিকারের বাসভবনকে যুক্ত করে একটি নতুন সমন্বিত আবাস ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। সবকিছু নির্ভর করছে হবু প্রধানমন্ত্রীর ব্যক্তিগত পছন্দ এবং নিরাপত্তা প্রোটোকলের ওপর। তবে সংসদ ভবন এলাকায় থাকাটা সংসদীয় গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক বার্তা হিসাবে দেখা হচ্ছে। নতুন এই প্রধানমন্ত্রীর বাসভবন বা কমপ্লেক্সটি কেমন হবে? এটি কি কেবল ইটের দেয়ালের একটি রাজপ্রাসাদ হবে? মোটেও না। আধুনিক বিশ্বের সরকার প্রধানদের বাসভবন এখন এক একটি অত্যাধুনিক প্রশাসনিক দপ্তর। ধারণা করা হচ্ছে এই কমপ্লেক্সে যা যা থাকতে পারে:
আধুনিক অফিস ব্লক, যেখানে বসে প্রধানমন্ত্রী নিয়মিত দাপ্তরিক কাজ পরিচালনা করবেন। ক্যাবিনেট মিটিং রুম, মন্ত্রিসভার বৈঠকের জন্য থাকবে সুপরিসর হল। স্টেট ডাইনিং এবং মিডিয়া সেন্টার, বিদেশি প্রধানদের আপ্যায়ন এবং সংবাদ সম্মেলনের জন্য অত্যাধুনিক ব্যবস্থা। ভূগর্ভস্থ বাংকার, বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে যে কোনো ধরনের জরুরি পরিস্থিতি বা বিমান হামলা থেকে সুরক্ষায় থাকবে আধুনিক বাংকার। নিরাপত্তা প্রযুক্তি, পুরো এলাকাটি ড্রোন বিধ্বংসী প্রযুক্তি, মোশন সেন্সর এবং সিসিটিভি ক্যামেরায় নিশ্ছিদ্র চাদরে ঢাকা থাকবে। এমনকি ছাদে বা পাশেই থাকতে পারে একটি স্থায়ী হেলিপ্যাড। শেরেবাংলা নগরে কোনো নতুন ভবন তৈরি করা মানেই লুই আইকানের অমর স্থাপত্য নকশার সাথে একটি দ্বন্দ্ব। জাতীয় সংসদ ভবনের মূল নকশা যেন ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে স্থাপত্য অধিদপ্তরকে ব্যাপক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। শোনা যাচ্ছে নতুন ভবনটি খুব বেশি উঁচু হবে না, যাতে সংসদ ভবনের নান্দনিকতা বজায় থাকে। এতে প্রচুর সবুজায়ন এবং জলধারের সমন্বয় করা হবে। এছাড়া এটি হবে একটি পরিবেশ বান্ধব স্থাপনা। সোশ্যাল প্যানেল, বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা এবং আধুনিক বর্জ্য স্থাপনার মাধ্যমে এটি হবে টেকসই স্থাপত্যের অনন্য উদাহরণ। প্রধানমন্ত্রী মানেই জনগণ থেকে বিচ্ছিন্ন কেউ নন। এই বার্তা দিতে গণভবনের ভেতরে একটি নির্দিষ্ট পাবলিক স্পেস বা সাধারণ মানুষের সাথে মত বিনিময়ের জন্য বিশেষ গ্যালারি থাকার সম্ভাবনা রয়েছে। 12ই ফেব্রুয়ারি কেবল একটি তারিখ নয়, এটি একটি নতুন সূচনার দিন। নতুন সরকার যখন দায়িত্ব নেবে তখন দেশের ক্ষমতার কাঠামোতেও আসবে এক নতুনত্বের ছোঁয়া। গণভবন যখন স্মৃতি জাদুঘর হিসেবে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে, আর নতুন বাসভবন যখন হয়ে উঠবে প্রশাসনিক স্বচ্ছতা ও আধুনিকতার প্রতীক, তখনই পূর্ণতা পাবে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা। আগামী কয়েক বছরের মধ্যেই হয়তো আমরা দেখব সেই স্বপ্নের প্রশাসনিক কমপ্লেক্স। আধুনিক সুযোগ সুবিধা, অভেদ্য নিরাপত্তা আর নতুন বাংলাদেশের চেতনা, এই তিনে মিলেই গড়ে উঠবে আগামী প্রধানমন্ত্রীর ঠিকানা। আপনার কি মনে হয়, গণভবনকে জাদুঘর করার সিদ্ধান্ত কি সঠিক, নাকি আগামী প্রধানমন্ত্রীর যাতায়াতের সুবিধার্থে অন্য কোথাও বাসভবন করা উচিত ছিল? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।